নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না, আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে। একটা গণ অভ্যুত্থান তো হয়েছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, হাজার হাজার মানুষ সেখানে পঙ্গু হয়েছে। এরপর একটা রিফর্মের এজেন্ডা আসছে, একটা সংস্কার প্রস্তাবের সঙ্গে আপনি একমত নাও হতে পারেন, জনগণ তো একমত হতে পারে। এটি গণ অভ্যুত্থানের সরকারকেই জারি করতে হবে। নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না, আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে। কেন কথা শুনতে হবে? ঐকমত্য কমিশনকে। ঐকমত্য কমিশন তার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে, যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রশ্ন হলো, আমি মতদ্বৈততা করেছি একটা বিষয়ে, আমার মতদ্বৈততা ঐকমত্য কমিশন শুনে নাই, নাও তো শুনতে পারে। ঐকমত্য কমিশন আমার মতদ্বৈততা পুরোপুরি শুনবে কেন? জামায়াত ইসলামী এখানে মতদ্বৈততা করেও ডিসেন্টিং নোট দিয়েছে। কোথায়? আমাদের ডিসেন্টিং নোট তো ঐকমত্য কমিশন শুনে নাই। তাই বলে তো আমরা ঐকমত্য কমিশনকে এটা বলছি না যে তারা প্রতারণা করছে, নাও তো শুনতে পারে। কমিশনের তো এখতিয়ার থাকতে হবে। একটা কমিশন যদি তার সিদ্ধান্ত নিতে না পারে, আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলেই আমরা এটাকে প্রতারণা বলে আখ্যায়িত করি, তাহলে তো কমিশনকে ফাংশন করবে কি করে এটা সামনের দিকে অগ্রসর হবে? আর যখন পক্ষে বলা হবে তখন ঐকমত্য কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আর যখন বিপক্ষে বলা হয়েছে তখন ঐকমত্য কমিশন নাকি প্রতারণার আশ্রয় নিয়েছে। বিভিন্ন জায়গা থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে সরকারের নাকি আদেশ জারি করার ক্ষমতা নেই। সরকারের যদি আদেশ জারি করার ক্ষমতা না থাকে তাহলে প্রেসিডেন্টের আছে? প্রেসিডেন্টের আদেশ জারি করার ক্ষমতা কোন আইনে পাবে? কোন জায়গায় বলা আছে যে প্রেসিডেন্ট সাহেব আদেশ জারি করতে পারবেন? এইরকম একটি জুলাই সনদ বাস্তবায়ন উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, এটি তো গণ অভ্যুত্থানের ফলে গঠিত সরকারই এটি জারি করবেন। এটি আগের সরকারের প্রেসিডেন্ট কি করে জারি করবেন? আগের সরকারের প্রেসিডেন্টের কি ক্ষমতা আছে গণ অভ্যুত্থানের ফলে? তিনি তো সেই প্রেসিডেন্ট যে প্রেসিডেন্ট আগে থেকে কন্টিনিউ করছেন। তো সেই প্রেসিডেন্ট কি করে গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে একটা আদেশ জারি করবেন? এবং এই আদেশটা জারি করতে হচ্ছে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে। তো কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে যে আদেশ জারি করা হবে, সেটা গণ অভ্যুত্থানের সরকারকেই জারি করতে হবে। এটা প্রেসিডেন্ট জারি করার কোনো এখতিয়ার থাকবে না। ফলে এই সমস্ত বিষয় নিয়ে আমরা যে কথা বলতে চেয়েছি সেটি হলো, জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে প্রপোজালটা দিয়েছে, এই প্রপোজালটা যদি ইন ইটস এন্টায়ারিটি পুরাটা সহ বাস্তবায়িত না হয়, সরকার আদেশ জারি না করে, কিংবা পরবর্তী গণভোটে এগুলোকে অ্যাপ্রুভ করা না হয়, তাহলে সংস্কার প্রক্রিয়া করা আর না করার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর যারা ডিসেন্টিং দিয়েছেন বলছেন, যে দলই দেখ না কেন, এই ডিসেন্টিংকে বাদ দিতে বলছেন, তারা প্রকৃত অর্থে সংস্কার প্রস্তাবটাকে ফ্রাস্ট্রেট করছেন। একটা সংস্কার প্রস্তাবের সঙ্গে আপনি একমত নাও হতে পারেন, জনগণ তো একমত হতে পারে, মানুষ তো একমত হতে পারে। তাহলে সেই জায়গায় কেন এটাকে অ্যালাউ করা হবে না? এই জন্য আমরা মনে করি সরকারের বাইরে সরকারই এই আদেশ জারি করতে হবে, সরকারেরই এখতিয়ার আছে, সরকারই গণ অভ্যুত্থানের সরকার, তারা এই আদেশ জারি করলেই এটা অ্যাপ্রোপ্রিয়েট আদেশ হবে। আর সেকেন্ড হলো, ডিসেন্টিং যারাই দিয়েছেন, এই ডিসেন্টিং যারা মূল সংস্কারের বিষয়ে দিয়েছেন, তারা যদি সংস্কার প্রক্রিয়া কন্টিনিউ করতে না চান, তাহলে স্পষ্ট বলে দিলেই হয় যে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে আমরা একমত নই। সেখানে মূল জিনিসে ডিসেন্টিং দিয়ে গণভোটে পাঠানো যাবে না, এই কথা বলার পরে ছোট ছোট বিষয়ে একমত পোষণ করে গণভোটে পাঠানো যাবে, এই কথা বলার অর্থ কী? আর ঐকমত্য কমিশনের এই এখতিয়ার আছে, কে ডিসেন্টিং দিল কে ডিসেন্টিং দিল না, তারা কোনটা গণভোটে পাঠাবে তারা সকলের সঙ্গে আলোচনা করেছে, বুঝেছে, তারপরে গণভোটের প্রশ্ন ঠিক করেছে। ফলে এই দুটো ইস্যুতে আমার মনে হয় যে পরিবেশটাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে, এটা সঠিক নয়। উই শুড কাম টু এ ভেরি রিজনেবল কনক্লুশন, ডিসেন্টিং ছাড়াই গণভোটে যাওয়া উচিত। আর সেকেন্ড প্রশ্ন হলো, এটি গণ অভ্যুত্থানের সরকারকেই জারি করতে হবে। এটি গণ অভ্যুত্থানের সরকারের বাইরে প্রেসিডেন্ট জারি করলে এটি অবশ্যই তার বৈধতা নিয়ে পরবর্তীতে প্রশ্ন উঠবে। দুইটা প্রস্তাব দিয়েছে, প্রস্তাব 1, প্রস্তাব 2। প্রস্তাব 1-এ বলা হয়েছে একটা ড্রাফট হবে, ড্রাফটটা গণভোটে যাবে। প্রস্তাব 2-তে বলা হয়েছে একটা তফসিল হবে, তফসিলটা গণভোটে যাবে। তো প্রস্তাব 1-এ যে ড্রাফট দেওয়া হয়েছে, এটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে সংবিধান সংস্কার সভায় এটাকে গ্রহণ করা হবে, যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে। আর প্রস্তাব 2-তে বলা হয়েছে তফসিলে উল্লেখিত বিষয় যদি পাশ হয় গণভোটে, তাহলে এটাকেও অ্যাকসেপ্ট করা হবে সংবিধান সংস্কার সভায়। সংবিধান সংস্কার সভা অ্যাকসেপ্ট করার পরে সংবিধান সংস্কার সভার দায়িত্ব এখানেই শেষ বলে গণ্য হবে। পরবর্তীতে সাধারণ যে পার্লামেন্ট থাকবে সেই পার্লামেন্ট তার যাত্রা শুরু করবেন।
একটা গণ অভ্যুত্থানের পরে এরকম একটা সংস্কার প্রস্তাব নেওয়া হবে, এটা পাস হবে, এটাই তো স্বাভাবিক, এটাই এক্সপেক্টেড। কিন্তু সেই এক্সপেক্টেডের জায়গাটুকুকে এখন মনে হচ্ছে বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থভাবে 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে যেভাবে সরকার পরিবর্তন হয় এইভাবেই মনে হয় পরিবর্তন হয়েছে। দ্যাট ওয়াজ এ মিসআন্ডারস্ট্যান্ডিং। একটা গণ অভ্যুত্থান তো হয়েছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, হাজার হাজার মানুষ সেখানে পঙ্গু হয়েছে। এরপরে একটা রিফর্মের এজেন্ডা আসছে, সেই রিফর্ম এজেন্ডাটা অ্যাকসেপ্ট হয়েছে, কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন। তো রিফর্ম এজেন্ডা আমি দ্বিমত পোষণ করলাম, তাই বলে কি রিফর্ম এজেন্ডা মানুষের কাছে যাবে না? আমি দ্বিমত পোষণ করলাম সংস্কারের ব্যাপারে কোনো এজেন্ডায়, তাই বলে কি মানুষ ভোট দেবে না? মানুষ কি গণভোটে সেটা অ্যাপ্লাই করতে পারবে না? ঐকমত্য কমিশন বলবে নাকি যে কে ডিসেন্টিং দিয়েছে, কে ডিসেন্টিং দেয় নাই? ফলে এখানকার বিষয়টা স্পষ্ট, ঐকমত্য কমিশনকে ব্লেম করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি মনে করি এটা ঐকমত্য কমিশন যে কষ্ট করে পরিশ্রম করে এত সময় নিয়ে একটি ডকুমেন্ট তৈরি করেছে, এটার প্রতি সম্পূর্ণ ডিসরেসপেক্ট শো করা হচ্ছে, অসম্মান শো করা হচ্ছে, অশ্রদ্ধা করা হচ্ছে। আমাদের সকলকেই শেষ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের প্রতি, ওই স্পিরিটের প্রতি আমাদের সকলেরই খেয়াল রাখা দরকার, যেন এটা কোনোভাবেই ব্যাহত না হয়। দেখবেন অযথা যে ঐকমত্য কমিশনের দিনের পর দিন আলোচনা হয়েছে 1 বছরের সময় ধরে, এখন বলা হচ্ছে ঐকমত্য কমিশন নাকি প্রতারণা করেছে। কি প্রতারণা করলো? আমরা পার্টিসিপেট করেছি সেখানে। উই পার্টিসিপেটেড ফর এ লং স্ট্যান্ডিং পিরিয়ড অফ আওয়ার্স অ্যান্ড ডেজ, months after months. Together we discussed.